সুরবালার সঙ্গে একসঙ্গে পাঠশালায় গিয়েছি। বউ বউ খেলাও খেলেছি। ওদের বাড়ি গেলে সুরবালার মা আমাকে খুব যত্ন করতেন। আমাদের দুজনকে একসঙ্গে দেখে মাঝে মধ্যেই হেসে বলতেন, আহা, দুটিকে বেশ মানায়। তখন ছোট ছিলাম, তবে কথার মানে ঠিকই আন্দাজ করতে পারতাম। সুরবালার প্রতি আমার যেন একটা আলাদা অধিকার বোধ ছিল, আর সেই অধিকারের বশে সুরবালার উপর রাগ, জেদ, শাসন আর জ্বালাতনও করতাম খুব। কেন জানি না, সুরবালাও মুখ বুজে সব সহ্য করত, সব আবদার মানত, আমার দেওয়া সব শাস্তিও মেনে নিত চুপচাপ। সুরবালা দেখতে ভারী সুন্দর ছিল। দেখতে সুন্দর ছিল বলে পাড়ায় রূপের প্রশংসাও ছিল খুব। যদিও আমার কাছে তার এই রূপের কোনো কদর ছিল না। আমার তার প্রতি আচরণ এমনই ছিল যেন তার জন্মই হয়েছে আমার প্রভুত্ব পালনের জন্য। তাকে কখনো কখনো খুব অবহেলাও করেছি, যদিও আমার কাছে তখন সেটা স্বাভাবিকই ছিল। আমার বাবা ছিলেন একজন জমিদারের নায়েব। তাঁর ইচ্ছে ছিল আমার হাত একটু পাকলেই আমাকে জমিদারির খাতা কলমের কাজ শেখাবেন, তারপর কোথাও গোমস্তা হিসেবে চাকরিতে বসিয়ে দেবেন। কিন্তু আমার ইচ্ছেটা ছিল একটু আলাদা। আমার ইচ্ছে ছিল আমাদের পাড়ার নীলরতনের মতো কলকাতায় গিয়ে লেখাপড়া করব। ওর মতো কালেক্টর অফিসে কাজ না পেলেও অন্তত জর্জ কোর্টের হেড ক্লার্ক তো হবই। ছোটবেলা থেকে দেখতাম বাবা আদালতজীবীদের, এই যেমন বিচারক, উকিল, এদেরকে খুব সম্মান করতেন। নানা উপলক্ষে মাছ, তরকারি, টাকা, সিকে ইত্যাদি দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতেন। এই জন্য তাঁদের প্রতি আমার একটা বিশেষ সম্মানবোধও কাজ করত। এমনকি আদালতের ছোটখাটো কর্মচারীরাও আমার চোখে বিশেষ সম্মানের ছিল। আমার সর্বদা মনে হতো এরাই সিদ্ধিদাতা গণেশের নতুন সংস্করণ। নীলরতনকে দেখে উৎসাহিত হয়ে একসময় আমিও কলকাতায় চলে এলাম। প্রথমে গ্রামের একটি পরিচিত লোকের বাসায় থাকতাম, তারপর বাবার কাছ থেকেও কিছু সাহায্য পেয়ে পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। লেখাপড়া ঠিকঠাকই চলছিল। এছাড়াও আমি সভা সমিতির নানান কাজেও অংশ নিতে লাগলাম। দেশের জন্য প্রাণ দেওয়া দরকার, এই বিশ্বাসে আমার কোনো সন্দেহ ছিল না। তবে এই কঠিন কাজ কিভাবে করা যায় সেটা জানতাম না। কেউ কোনো পথও দেখাতো না। তবে আমার মধ্যে কোনো উৎসাহের ঘাটতি ছিল না। আমরা গ্রামের ছেলে, কলকাতার ছেলেদের মতো সবকিছু নিয়ে ঠাট্টা মশকরা করার অভ্যেস তখনও হয়নি। তাই আমাদের মধ্যে একটা গভীর নিষ্ঠা ছিল। সভা সমিতির বড়রা বক্তৃতা দিতেন, আর আমরা হাতে চাঁদার খাতা নিয়ে দুপুরের রোদে না খেয়ে না শুয়ে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তুলতাম, টাকা আদায় করতাম, রাস্তায় দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম, সভার জায়গায় গিয়ে বেঞ্চ চেয়ার সাজাতাম। কেউ আমাদের দলনেতার নামে কিছু বললে আমরা ঝগড়াঝাটি, এমনকি মারামারিতেও জড়িয়ে পড়তাম। শহরের ছেলেরা অবশ্য এসব দেখে আমাদের বাঙাল বলে ডাকত। আমি নাজির সেরেস্তাদের ঘরের ছেলে ছিলাম, কিন্তু মনে মনে নিজেকে গাড়িবাল্টি বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক এমন সময় আমার বাবা এবং সুরবালার বাবা একমত হয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করতে লাগলেন। আমি যখন 15 বছর বয়সে কলকাতায় পালিয়ে এসেছিলাম, তখন সুরবালার বয়স ছিল 8। এখন আমি 18। বাবার মতে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। তবে আমার ইচ্ছে ছিল আমি কোনোদিন বিয়ে করব না, দেশের জন্য জীবন উৎসর্গ করব। বাবাকে অবশ্য বললাম, যতদিন না লেখাপড়া শেষ হচ্ছে ততদিন বিয়ে করব না। কয়েক মাসের মধ্যেই খবর এলো
উকিল রামলোচন বাবুর সঙ্গে সুরবালার বিয়ে হয়ে গেছে। তখন আমি দেশের কাজে ব্যস্ত থাকায় খবরটা আমার কাছে খুব একটা গুরুত্ব পায়নি। যখন এন্ট্রান্স পাশ করে ফার্স্ট আর্টস দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই বাবার মৃত্যু হলো। সংসারে আমি একা নই, মা আর 2 বোনও আছে। তাই কলেজ ছেড়ে চাকরির খোঁজ করতে হলো। অনেক কষ্টে নোয়াখালীর এক ছোট শহরের একটা স্কুলে সেকেন্ড মাস্টারের চাকরি পেলাম। আমার মনে হলো আমি আমার উপযুক্ত কাজ পেয়েছি। উপদেশ উৎসাহ দিয়ে এক একটি ছাত্রছাত্রীকে ভাবি ভারতবর্ষের সেনাপতি বানাবো। দেখলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন পরীক্ষার তাড়াই বেশি। ছাত্রদের গ্রামার অ্যালজেব্রার বাইরে কিছু বললে প্রধান শিক্ষক মহাশয় রেগে যান। ফলে মাস 2 মধ্যে আমার উৎসাহ ঝিমিয়ে গেল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসে নানান কল্পনা করে ঠিকই, কাজে এসে লাঙল বওয়া ছাড়া কোনো কাজ থাকে না। বাস্তবের মাটিতে মাথা নিচু করে মাটি ভাঙার কাজ পেলেই ঢের মনে হয়। সন্ধেবেলা এক পেট খেতে তো পাবো, আর লাফঝাঁপ করার উৎসাহ থাকে না। স্কুলের ভেতর একজন মাস্টার মশাইকে থাকতে হতো, কারণ মাঝে মধ্যে আগুন লাগার ভয় থাকতো। আমি যেহেতু একা ছিলাম, অতএব দায়িত্বটা আমার উপরেই পড়ল। স্কুলের পাশে একটা চালা ঘরে আমি থাকতে শুরু করলাম। স্কুলটা লোকালয় থেকে একটু দূরে, একটা বড় পুকুরের ধারে। চারপাশে সুপারি, নারকেল আর মাদারের গাছ। স্কুল ঘরের একদম গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে 2 বিশাল নিম গাছ। একসঙ্গে মিশে গিয়ে দারুণ ছায়া দিচ্ছে। একটা কথা এতদিন বলিনি, বলার মতো কিছু ভাবিও নি। এই স্কুলের কাছেই সরকারি উকিল রামলোচন রায়ের বাড়ি, আর ওখানে থাকে আমার ছোটবেলার সখী সুরবালা, রামলোচন বাবুর স্ত্রী। একদিন রামলোচন বাবুর সঙ্গে আলাপ হলো। সুরবালার সঙ্গে আমার ছোটবেলার কিছু স্মৃতি ছিল, সে কথা উনি জানতেন কিনা জানি না। আমিও সেই বিষয়ে নতুন করে কিছু বলা ঠিক মনে করিনি। তাছাড়া সুরবালা কোনোদিন আমার জীবনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িয়েছিল এমন কিছু মনেও পড়ল না। একদিন ছুটির দিনে গেলাম রামলোচন বাবুর সঙ্গে দেখা করতে। ঠিক কি নিয়ে কথা হচ্ছিল মনে নেই, সম্ভবত তখনকার ভারতের দুরবস্থা নিয়ে। তবে উনি যে এই নিয়ে খুব মন খারাপ করে আছেন তা নয়, কিন্তু বিষয়টি এমন, এই নিয়ে 2 ঘন্টা কেটে গেল। শখের দুঃখ। এমন সময় পাশের ঘর থেকে খুব হালকা চুড়ির টুংটাং শব্দ, কাপড়ের একটু খসখস আর পায়ের ক্ষীণ শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম জানলার ফাঁক দিয়ে কেউ আমাকে দেখছে। সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল এক জোড়া চোখ, বিশ্বাসে ভরা, সরলতায় ভরা, শৈশবের মতো নিষ্পাপ 2টি বড় চোখ, কালো তারা, স্থির দৃষ্টি, চোখের চারপাশে ঘন কৃষ্ণ ছায়ার মতো চোখের পল্লব। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের ভেতরটা মুঠো করে চেপে ধরেছে। বুকের ভেতরটা কেমন যেন টনটন করে উঠল। বাড়ি ফিরে এসে লিখতে বসি, পড়তে বসি, কিছুতেই মন বসাতে পারছিলাম না। ভেতরে একটা অদৃশ্য খোঁচা যেন মাঝে মধ্যেই মোচড় দিয়ে দুলে উঠছিল। সন্ধেবেলা একটু শান্ত হয়ে ভাবছিলাম এমন কেন হলো। মনের ভেতর থেকে সহসা উত্তর এলো, তোমার সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বললাম, আমি তো তাকে নিজে ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি। সে কি সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে? ভেতর থেকে আবার একটা কণ্ঠস্বর এলো, যাকে একসময় শুধু চাইলে পেতে, এখন সে চোখের সামনেও আসতে পারে না। তার শৈশবের গন্ধ, চুড়ির আওয়াজ তুমি হয়তো এখনো পাও,
কিন্তু তার আর তোমার মাঝখানে চিরকালের জন্য একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে রয়েছে এখন, যাকে চাইলেও তুমি হয়তো আর কোনোদিন সরাতে পারবে না। আমি আবার বললাম, থাক না, সুরবালা আমার কে? প্রত্যুত্তরে কে যেন আবার বলে উঠল, সুরবালা আজ তোমার কেউই নয়, কিন্তু তুমি চাইলে সুরবালা তোমার কি না হতে পারত? একথা সত্য, সুরবালা আমার কি না হতে পারত? আমার সবচেয়ে কাছের মানুষ হতে পারত, আমার সুখ দুঃখের সাথী হতে পারত। অথচ সে এখন এত দূরের, এত পরের যে তাকে দেখা নিষেধ, তার সঙ্গে কথা বলা দোষের, তাকে নিয়ে চিন্তা করা পাপ। আরেক রামলোচন কোথা থেকে যেন ছোঁ মেরে এসে দু একটা মন্ত্র পড়ে তাকে এক লহমায় আমার জীবন থেকে, পৃথিবীর আর সকলের থেকে যেন চিরতরে কেড়ে নিল। আমি সমাজে নতুন কোনো নীতি প্রচার করতে আসিনি, সমাজ ভাঙতেও চাই না, কোনো বন্ধন ছিঁড়তে ইচ্ছা করে না। আমি শুধু নিজের মনের আসল কথাটা প্রকাশ করছি। মনের ভেতর কখনো কখনো যেসব ভাব উদয় হয়, তার সবটাই বিচার বুদ্ধিসম্মত হয় না। রামলোচন বাবুর বাড়ির ভেতরে যে সুরবালা ছিল, সে যে রামলোচন বাবুর চেয়ে অনেক বেশি আমার, এই অনুভূতিটা মন থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। যদিও এই চিন্তা নিতান্তই অসঙ্গত এবং অন্যায়, তবে অস্বাভাবিক নয়। এখন আর কোনো কাজেই মন বসে না। দুপুরে ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করে পড়ে, বাইরে রোদের তাপ ঝাঁঝা করে, বাতাসে নিম ফুলের গন্ধ ভেসে আসে, তখন ইচ্ছা হয়, কি ইচ্ছা হয় জানি না, তবে এইটুকু বলতে পারি, ভারতবর্ষের এই ভবিষ্যৎ প্রজন্মের ব্যাকরণ ভুল শুধরে দিয়ে জীবন কাটাতে একটুও ইচ্ছা করে না। স্কুল ছুটি হলে সেই বড় ঘরে একা থাকতে আর ভালো লাগে না, অথচ কেউ দেখা করতে এলেও বিরক্ত লাগে। সন্ধেবেলা পুকুর ঘাটে বসে সুপারি নারকেল গাছের পাতায় বাতাসে হালকা শাঁসা শব্দ শুনতে শুনতে ভাবি, মানুষের সমাজ একটা গোলমেলে বিভ্রান্তিকর জাল ছাড়া আর কিছু না। ঠিক সময়ে ঠিক কাজ করার কথা কারো মাথায় থাকে না, পরে ভুল সময়ে ভুল ইচ্ছা নিয়ে অস্থির হয়ে মরতে হয়। তোমার মতো কেউ যদি সুরবালার স্বামী হতো, তবে হয়তো সারা জীবন সুখে শান্তিতেই থাকতো। কিন্তু তুমি গিয়ে হলে গাড়িবাল্ডি, আর শেষে হলে পাড়া গাঁয়ের স্কুলের সেকেন্ড মাস্টার। আর উকিল রামলোচন রায়, তার যে সুরবালার স্বামী হওয়াটা খুব দরকার ছিল এমন তো কিছু নয়। বিয়ের আগে পর্যন্ত তার কাছে সুরবালা আর ভবশঙ্করী দুজনই সমান। সে কোনো ভাবনা চিন্তা ছাড়াই বিয়ে করল। সরকারি উকিল হয়ে দিব্যি 5 টাকা রোজগার করছে। যেদিন দুধের ধোঁয়ার গন্ধ থাকে সেদিন হয়তো সুরবালাকে বকাঝকা করে, আর যেদিন ধোঁয়ার গন্ধ থাকে না সেদিন মন ভালো থাকলে হয়তো গয়নাও বানিয়ে দেয়। বেশ মোটাসোটা চাপকান পরা, কোনো অসন্তোষ নেই। সন্ধেবেলা পুকুর ধারে বসে আকাশের তারার দিকে চেয়ে হা হুতাশ করারও বালাই নেই। রামলোচন একবার একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য বাইরে গিয়েছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরে সুরবালাও বোধহয় একা ছিল। মনে আছে, সেদিন সোমবার, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। বেলা 10টা নাগাদ টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হলো। আকাশের ভাবগতিক দেখে স্কুলের প্রধান শিক্ষক সকাল সকাল স্কুল ছুটি দিয়ে দিলেন। কালো কালো মেঘের টুকরো যেন কি একটা মহা আয়োজনে সারা আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তার পরের দিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং সঙ্গে সঙ্গে ঝড়ও আরম্ভ হলো। রাত বাড়লে ঝড়ের বেগও বাড়তে লাগলো। প্রথমে পূর্ব দিক থেকে বাতাস বইতেছিল,
ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক দিয়ে বাতাস বইতে লাগলো। এরকম এক রাতে ঘুমানোর চেষ্টা করা বৃথা। আমার মনে হলো এই দুর্যোগের রাতে সুরবালা ঘরে একলা আছে। আমাদের স্কুল ঘরটা তাদের ঘরের থেকে অনেক মজবুত। কতবার মনে হলো তাকে ডেকে আনি, তার সাথে সময় কাটানোর জন্য মন ছটফট করলেও স্থির সিদ্ধান্তে আসতে পারলাম না। রাত্রি যখন 1টা-1:30 হবে, হঠাৎ বাণীর ডাক শোনা গেল। সমুদ্র যেন ছুটে আসছে। ঘর থেকে বাইরে বেরিয়ে সুরবালার ঘরের দিকেই গেলাম। পুকুর পাড় পর্যন্ত যেতে না যেতেই হাঁটু জল হয়ে গেল। পাড়ের উপর একটা উঁচু জায়গায় উঠে দাঁড়ালাম। দ্বিতীয় একটি ঢেউ আছাড় খেল। এমন সময় আরও এক ব্যক্তি বিপরীত দিক থেকে এসে আমারই সাথে উঠে দাঁড়ালো। আমি তাকে চিনতে পারলাম। আমার সমস্ত অন্তরাত্মাও তাকে চিনতে পারল। চারদিক জলে জলে একেবারে জলমগ্ন। কেবল আমরা দুটি প্রাণী এই দুর্যোগের রাতে দ্বীপের ওপর। আকাশে তারার আলো নেই, মাটিতে একটিও প্রদীপের আলো নেই। অথচ আমরা কেউ কারোর সঙ্গে কোনো কথা বলতে পারলাম না। কেউ কাউকে জিজ্ঞেস করতে পারলাম না কেমন আছো। আমরা শুধু দুজনে তাকিয়ে রইলাম অন্ধকারের দিকে। পায়ের তলায় কালো কালো উন্মত্ত স্রোতের গর্জনে আমরা কেবল দাঁড়িয়েই রইলাম। আজ সুরবালা সমস্ত বিশ্ব সংসার ছেড়ে আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি ছাড়া তার কেউ নেই। ছোটবেলার সেই সুরবালা যেন কোনো জন্মান্তরের, কোনো প্রাচীন রহস্যময় ঘোর থেকে ভেসে এসেছিল আমার জীবনে। আর আজ বহু বছর পর আলো আবেগে ভরা পৃথিবীকে পেছনে ফেলে এই তীব্র প্রলয়ের মধ্যে সে আবার আমার পাশে এসে দাঁড়িয়েছে। জন্মস্রোতে যে সুরবালাকে পেয়েছিলাম নবকলিকার মতো, আজ মৃত্যুস্রোতে তাকে ফিরে পেলাম একটি বিকশিত ফুলের মতো। শুধু আরেকটি ঢেউ এলেই এই পৃথিবীর শেষ প্রান্ত থেকে, এই বিচ্ছেদের শেষ সীমা থেকে আমরা একসাথে হারিয়ে যাব। কিন্তু সেই ঢেউটা যেন না আসে। ও যেন স্বামী, সন্তান, সংসার নিয়ে সবসময় সুখে থাকে। আর আমি শুধু এই এক রাতেই এই মহাপ্রলয়ের কিনারায় দাঁড়িয়ে চিরন্তন আনন্দের স্বাদ পেয়ে গেলাম। রাত যখন শেষের পথে, ঝড় থেমে গেল, জল নেমে গেলে সুরবালা কোনো কথা না বলেই বাড়ি চলে গেল। আমিও কোনো কথা না বলে আমার ঘরে গেলাম। মনে মনে ভাবলাম, আমি না নাজির হয়েছি, না সেরেস্তাদার, না গারিবাল্ডি। আমি একটা ভাঙাচোরা স্কুলের সেকেন্ড মাস্টার মাত্র। আমার জীবনে ক্ষণকালের জন্য একটিমাত্র অনন্ত রাত্রেই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা।